দর্শক স্বাগত আজ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি নুথাস সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। গুলশান 2-এর 87 নম্বর রোডের 8 নম্বর বাড়ির 7ম তলায় অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী হারুনুর রশিদ টুটুলের দ্বিতীয় একক চিত্রকলা প্রদর্শনী ভঙ্গুর সহাবস্থান। প্রদর্শনী চলবে 23 এপ্রিল পর্যন্ত। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে কবির আহমেদ মাসুম চিশতির একক শিল্পকর্ম প্রদর্শনী মেঘনাদ বধ। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 22 মার্চ পর্যন্ত। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারি ও শিল্পাঙ্গনের যৌথ আয়োজনে ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী স্মল ইজ বিউটিফুল 2। প্রদর্শনী চলবে 20 মার্চ পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:35 সরাসরি সম্প্রচার হবে সাইফুল্লাহ সাইফের প্রযোজনা ইসলামী অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কলো রব, তসবিহ কলো রব, আল্লাহ আমার রব, এই রবই আমার। রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:30 থাকছে ধারাবাহিক নাটক জোনাকির আলো। শরীফের মতো তগরে কিন্তু আমি খুঁজি নাই, হ্যাঁ শরীফের মতো তগরে খুঁজি নাই। দুইজন লোক রাখছিলাম খোঁজার জন্য, তগরে বাদ দিয়ে দিছি। কিন্তু তোরা কিন্তু ঠিকই আমার সামনে পড়ে গেছিস। আমরা অনেক ভালো আছি ভাইজান, আমাকে ছেড়ে দাও না ভাইজান। ভালো আছিস তুই? আমার বোন ভালো আছিস? চোখের সামনে দেখতাছি না? ঢাকাতে আইসা সবজি বিক্রি করতাছস, থাকতাছস বস্তিতে, কত কষ্ট করতাছস, কইতাছস ভালো আছো। সবজি বেশি, চুরিদার করি না বা 2 নম্বরই করি না। ওই ওই কি কইতে চাস তুই? আমরা চুরি করি? রাত 11:30 সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি অভিনেতা মাসুদ রানা মিঠু। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? আছি ভালো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন এবং চমৎকার একটা গল্প হবে, চমৎকার একটা আড্ডা হবে। একটু আড্ডা শুরুতে জানতে চাইবো যে সবকিছু মিলিয়ে যেহেতু সামনে ঈদ, সুতরাং অভিনেতা হিসেবে ব্যস্ততার জায়গাটা নিশ্চয়ই একটু বেশি। হ্যাঁ, সেটা তো আছেই। মানে বেশ কিছু ঈদের নাটকের সঙ্গে জড়িত আছি, শুটিংও চলছে, সামনে আরও শুটিং হবে, ঈদের আগেও শুটিংয়ের ডেট আছে, ম্যাগাজিন অনুষ্ঠানও আছে, বেশ কিছু কাজের মধ্যে আছি। দেখা যাক দর্শকের জন্য কি ভালো কিছু দিতে পারি কিনা। ব্যস্ততা বেশি উপভোগ করেন নাকি অবসর সময়টা? আমি ব্যস্ততা বেশি উপভোগ করি। ঈদের সময়টা সাধারণত কি করা হয়? পরিবারের সাথে সময় কাটানো, বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে যাওয়া? পরিবারের সাথে সময় আমি বিকেলের আগ পর্যন্ত করি। আচ্ছা। বিকেলের পরটা আমি বন্ধুদের জন্য রাখি, কারণ আমার ছেলে মেয়েদেরও বন্ধু আছে, পরিবারেরও বন্ধু আছে। তারা বিকেলে সবাই একটু নিজেদের বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করে। আর আমি তো আসলে বন্ধুপ্রিয় মানুষ, বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে যায়। পরিবারের কথা একটু শুনতে চাই যে আপনার পরিবারে আপনার স্ত্রী তো আছেনই এবং সাথে একটি ছেলে একটি মেয়ে আছে। পরিবারের সাথে আসলে যখন সময় কাটান, এই যে আপনি বলছিলেন বন্ধুদের সাথে সময় কাটাতে খুব বেশি পছন্দ করেন, পরিবারের মধ্যেও তো একটা বন্ধুত্ব থাকে, একটা বন্ডিং থাকে, আপনার সাথে কেমন সম্পর্ক? খুবই খুবই ভালো সম্পর্ক। বিশেষ করে আমার ছেলে মেয়ে তো আমার মানে প্রত্যেকেরই চোখের মণি। আমার সবচেয়ে প্রিয় হচ্ছে আমার স্ত্রী, জি, আমার ওয়াইফ। বাহ। সে আমাকে বোঝার চেষ্টা করে, আমার ছেলে মেয়েও মায়ের কাছ থেকে দেখে, বোঝার চেষ্টা করে। এবং আমি যখনই তাদের সাথে আড্ডা দিই সবাই খুব মজা করি, একসঙ্গে টেবিলে খাই, আলাদা আলাদা খাওয়া যাবে না, একসঙ্গে খাওয়ার চেষ্টা করি।
খাওয়ার টেবিলে আমাদের আড্ডাটা আরো ভালো হয়, অনেকক্ষণ ধরে খাওয়া হয়, সারাদিন অনেকক্ষণ কি ধরে কি কথা হলো হয়। না হলো সেই গল্পগুলো করা হয়। সারাদিন না, মানে বিষয়টা হচ্ছে যে আজকে তোমাদের পরিকল্পনা কি বা কালকে পরিকল্পনা কি, এটা করলে কি হবে না হবে, তার জন্য ফান্ড কত দিতে হবে। বাহ, কারণ ফান্ড তো আমাকেই দিতে হয়। তো সেক্ষেত্রে ওদের আড্ডাটা বেশ জমে আর কি। হ্যাঁ, ছেলে মেয়েদের কারোর মধ্যে কি অভিনয়ের প্রতি আগ্রহটা বা ভালো লাগাটা এটা আছে? ছোটবেলা ছিল, ছোটবেলা ছিল যে বাবা আপনি তো প্রডিউসার আর আপনি অভিনয় শিল্পের সঙ্গে জড়িত, আমরা যদি আসতে চাই আমি অবশ্যই আসবা। আচ্ছা, সেটা হচ্ছে মিনিমাম ইন্টারমিডিয়েট পাস করবা, থিয়েটারে ইন্টারভিউ দিবা, থিয়েটার করবা, অভিনয়টা শিখবা, তারপরে অভিনয় করতে আসবা। লম্বা একটা প্রসেস। হ্যাঁ, প্রসেস করে আসতে হবে। আমি প্রযোজক, তুমি আমার নাটকে অভিনয় করবে বা আমি সুপারিশ করে দেব, সেটা যদি তুমি অভিনেতা হিসেবে না দাঁড়াও তাহলে তোমার যে সময়টা চলে যাবে, তোমার জীবন থেকে অনেক সময় চলে যাবে। আচ্ছা, তো আমি চাই যে তোমরা অভিনয়টা বুঝে শুনে আসো, শিখে আসো। তোরা বলছে ঠিক আছে। তো এর ইতিমধ্যেই দেখছি ছেলে অন্যদিকে আগাচ্ছে, আচ্ছা। মেয়ে অন্যদিকে আগাচ্ছে। আমি তাদের কখনো মধ্যে সেই অভিনেতা বা অভিনেত্রী হওয়ার বাসনাটার পরবর্তীতে ছিল না? না না, এখনো নাই। আমি ওদেরকে কখনো চাপায়ও দিই নাই যে তোমরা কি হবে, ডাক্তার হবে, জজ ব্যারিস্টার হবে না ম্যাজিস্ট্রেট হবে, আমি কোনোদিনও বলি না। মানে পুরোটাই ওদের সাথে আমি বলছি যে বাবা পড়াশোনাটা তোমাদের, খরচটা আমি বহন করব, ভালো গাইডলাইন দিব, আচ্ছা, তোমাদের যেটা হতে ইচ্ছে করে সেটা হবা। জি। এটা আমি স্বাধীন চেতা। আর তারা কি এটা উপভোগ করে যে তার বাবা একজন অনেকের পছন্দের একজন অভিনেতার তালিকায় আছেন? এই হ্যাঁ, সেটা ব্যাপারটা কি তারা তারা খুবই উপভোগ করে? উপভোগ করে, কারণ আমি যখন মার্কেটে ওদেরকে নিয়ে যাই হ্যাঁ। বা স্কুলে নিয়ে যাই বা আমি যদি ওদের সাথে বাইরে যাই, অনেকেই ছবি তোলে, অনেকেই হ্যান্ডশেক করে। ওরা বলে যে ভালোই না। আমার মেয়েটা বেশি করে বলে চলছে আব্বু না, আমি আর বলিস না। মানে প্রাউড ফিল করে হ্যাঁ, তারা। প্রাউড ফিল করে। আবার যখন গ্রামে যাই, ওর নানির বাড়িতে যাই বা দাদির বাড়িতে, আমাদের ওরা তো, ওদের তো কোনো বন্ধু নাই গ্রামে, তো ওরা দেখে অনেক মানুষ দেখা করতে আসে, কথা বলে, আড্ডা করে, ওরা বলে যে না ঠিকঠাক আছে। গ্রাম এমন একটি জায়গা যেখানে আপনার বেড়ে ওঠা, আপনার একটা শেকড় পাবনাতে, যেখান থেকে আসলে থিয়েটারের শুরুটাও হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। আমি আপনার শৈশবের গল্পটা একটু জানতে চাইবো যে শৈশবটা কেমন ছিল আপনার? খুব দুরন্তপনায় কেটেছে কি? একদম একদম তুরন্ত। আমি একটা মফস্বল শহরের ছেলে, পাবনা জেলা শহরেই বাড়ি আমার, রাধানগরে বাড়ি। একদম একদম অঞ্চল থেকে আমি আসা একটা ছেলে। আমার ভেতরে অভিনয় ছিল সেটা আমি জানতাম না। আমি বাংলা সিনেমা দেখতাম শিশুকাল থেকে। আমি শুনেছি যে আমার মাও প্রচুর সিনেমা দেখতো, আর আমার বাবা অভিনেতা ছিল মঞ্চের, কিন্তু সেটা আমি জানতাম না। তো আমি যখন অভিনয় থিয়েটারে যখন আসি, প্রথম শোতে আমি প্রথম টিকিটটা বিক্রি করি আমার বাবার কাছে, বাহ, 10 ভীষণ টাকা। গর্বের একটি বিষয়। 10 টাকা। এবং বাবা নাটক দেখার পরে আমি জানতে পারছি যে আমার বাবাও একসময় অভিনয় করতো। এবং আমার ফ্যামিলি আমাকে, আপনারা ভাই বোন কতজন ছিলেন? আমরা 2 ভাই 2 বোন। বাকি কারোর মধ্যে অভিনয়ের প্রতি আগ্রহটা ছিল না? না 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 না, তাহলে আপনার মধ্যে এই অভিনয়ের যে একটা সুপ্ত বাসনা, এটা কিভাবে তৈরি হয়েছিল? এটা আসলে আমি সিনেমা দেখলে বন্ধুদের মাঝখানে গিয়ে ওই অভিনয় করার চেষ্টা করতাম। মানে বিশেষ করে হিরো বা ভিলেন আচ্ছা, বা ক্যারেক্টার আর্টিস্ট যারা আছে, যার অভিনয় ভালো লাগতো, সেটা বন্ধুদের সামনে ওই সুরে অভিনয় করার চেষ্টা করতাম, 2-1 লাইন গান গাওয়ার চেষ্টা করতাম, যদিও কণ্ঠ ভালো না। হ্যাঁ, তো বন্ধুরা বলতো ভালোই হয়েছে, আচ্ছা। কারণ যেহেতু বন্ধুদের মধ্যে একটা চোখের মনি হিসেবে কাজ করতাম। আর তখন আবিষ্কার করলেন যে আমার মধ্যে অভিনয় আছে? না, আমি করতাম, আমি জানতাম না। আচ্ছা, কিন্তু একদিন আমার এক বন্ধু আমাকে এসে বলে যে তুমি থিয়েটার করবে, অভিনয় করবা, এ তো আকাশের মানে চাঁদ পাওয়ার মতো। আমি বললাম কিভাবে সম্ভব? তো নিয়ে গেল, সেখানে আমি গেলাম পাবনা ড্রামা সার্কেলে। সেখানে গিয়ে সেখানকার মানুষের আচরণ দেখে আমি মুগ্ধ, যে অভিনেতা অভিনেত্রীরা এত সুন্দর হতে পারে, তাদের বাচনভঙ্গি এত সুন্দর। আমি না ওদের প্রেমে পড়ে গেলাম, সংগঠনের প্রেমে পড়ে গেলাম। তারপরে দেখি অভিনয় এইভাবে করে, ওরা আমাকে শিক্ষা দেয়। তারপরে ঢাকা থেকে অনেক শিক্ষক যায়, তাদের ক্লাসগুলো করি। দিনে দিনে করতে করতে ভেতরে আমার বাসনা জন্মে গেল। জি। আর যখন মঞ্চ নাটক হতো, আমি আমার আত্মীয় স্বজনদের টিকিট কেটে নিয়ে আসতাম। তারা যে কাজটা করতো, আমি ছোট্ট একটা চরিত্র করতাম, কিন্তু এসে বলতো শুধু তোর অভিনয়টাই ভালো হয়েছে। এই যে একটা মানে অনুপ্রেরণা, তাহলে তো হচ্ছে, তাহলে তো ভালো হচ্ছে। ঠিক ওই সময় কি এটা মনে করলেন যে তাহলে বড় হয়ে আমি অভিনয় শিল্পী হতে চাই? হ্যাঁ, তখন আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে, কারণ আমার সব লোক যেহেতু বলছে যে তোর অভিনয়টা খুব সুন্দর হয়েছে, তুই একদিন অনেক বড় হবি,
তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমি এটাই করব, আচ্ছা, আর কোনো কিছু করব না। তারপরে তো ঢাকায় আসলেন। হ্যাঁ, ঢাকা আসছি, আমাকে ঢাকা সুযোগ করে দিয়েছে। আমি আগে অ্যাওয়ারনেস প্রোগ্রামে ইউনিসেফ গণস্বাক্ষরতার কাজ করতাম। ইউনিসেফের একটা ট্রেনিং করতে এসে শ্রদ্ধেয় নাট্যকার মামুনুর রশিদ সাহেবের সঙ্গে আমার পরিচয় হয়। তার আগেও তার সঙ্গে আমার পরিচয় হয় কীর্তনখোলা চলচ্চিত্রে যখন আমি কাজ করি। জি। তো মামুন ভাই যখন আমাকে দেখলো, দেখে বললো, তুমি সেই ছেলে না? বললাম জি। তুমি পাবনাতে কি করো? আমি করি, আমি তো অভিনয় করতে আগ্রহী, চলে আসো ঢাকাতে। মামুন ভাই নিয়ে এসে তখন আমাকে জায়গা দেয়। জি। পাশাপাশি মামুন ভাইয়ের ওয়াইফ ছোট ভাইয়ের মতো ভালোবাসে, তার ভাতিজা তারেক খান, হেলাল ভাই। তারপরে আমাকে চরমভাবে সহযোগিতা করে বৃন্দাবন দাস, শাহনাজ জি। খুশি, জি। তারপরে সালাউদ্দিন লাবলু ভাই, মানে অনেক মানুষের ভালোবাসা আমি পাই। এবং গুণী নাট্যজনদের ভালোবাসা আপনি পেয়েছেন। হ্যাঁ, নাট্যকার মামুনুর রশিদের সঙ্গে আমি দীর্ঘ বছর সন্তানের মতো, ভাইয়ের মতো ছিলাম। তারা আমাকে খুবই আদর করছে। আর বৃন্দাবন দাস তো আপন ছোট ভাইয়ের মতো ভালোবাসতো আমাকে, এখনো বাসে। তাদের সাহায্য সহযোগিতা পেয়েই আজকে আপনাদের সামনে এসে কথা বলার সুযোগ পাচ্ছি। এত মানুষের সাহায্য সহযোগিতা পেয়েছি আমি, আমার প্রায়ই মনে হয় যে আমি অনুদানের একজন মানুষ। এত মানুষ আমাকে ভালোবাসছে। এটা তো শিল্পী হিসেবে আপনার একেবারেই একটা বিনয় জায়গা থেকে আপনি কথা বিনয় জায়গা না, সত্যিকারের কথা। একজন আরেকজনে কিভাবে যে সহযোগিতা করেছে আমার বেলায়, একজন শিল্পীকে একজন ডিরেক্টর, পার্শ্ব অভিনেতা বা স্টার অভিনেতারা এমনভাবে সহযোগিতা করেছে, আমার প্রতিক্ষণেই মনে হয় যে আমি অনুদানের ছেলে। এবং আমার পরিবারের ছেলে মেয়েকে, ওয়াইফকে আমি সবসময় বলি, অহংকার করো না, কারণ আমি যাদের ভালোবাসা পেয়েছি এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তার সাথে অবশ্যই আপনার মেধাটাকেও তো গুরুত্ব সহকারে দেখতে হবে, তাই না? এই যে কীর্তনখোলা, আমি একটু জানতে চাইবো, যেহেতু ছোটবেলা থেকেই আপনি চলচ্চিত্রের প্রতি আপনার একটা আগ্রহ ছিল, একটা মুগ্ধতা কাজ করতো, সেই আপনি যখন প্রথম চলচ্চিত্রে কাজ করলেন কীর্তনখোলাতে, ওই সময়ের অভিজ্ঞতাটা কেমন ছিল? আপনি খুব এক্সাইটেড ছিলেন নাকি নার্ভাস ছিলেন? এক্সাইটেড মানে ছিলাম, কেমন এক্সাইটেড ছিলাম আমি বলি। আমাকে বলা হলো যে তুমি আমাদের সিনেমাতে অভিনয় করবা। তো আমাকে যিনি সুযোগ দিয়েছিল আব্দুল হান্নান শেলি ভাই, পাবনার এক বড় ভাই, বললো মিঠু একটু প্রোডাকশনেও কাজ করতে হবে। আচ্ছা। তো আমি তো প্রোডাকশন জানিই না। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমি কোট প্যান্ট টাই ব্রিফকেস নিয়ে আমি চলে গেছি। তো এখন প্রোডাকশন ম্যানেজার এসে বলছে এই টাংগুলো তুলবে কে, এই প্রোডাকশন বয়রা কোথায়? তখন আমি বুঝে ফেলছি প্রোডাকশন বয় কি। আচ্ছা। তখন ওইগুলো ড্রেস আপটা খুলে আমি প্রোডাকশন বয় কাজে লেগে গেলাম। আমি জানি না, কিন্তু লেগে গেলাম। তারপরে অভিনয়, আবু সাইদ ভাই আমাকে খুব হেল্প করছে। ওখানে খুব বিখ্যাত আমাদের বাংলাদেশের তারকারা ছিল, তারা আমাকে সবাই খুব ভালোবাসছে, কারণ থিয়েটার করি আমি, অভিনয় করলাম, প্রোডাকশন করলাম। আমার কথা যে আমি অভিনয় করতে আসছি, এর বিনিময়ে যত কাজ আছে আমি করতে রাজি আছি। আমি কোনো কাজকেই কোনোদিন ছোট মনে করিনি। আর এই কাজের বিনিময়ে অভিনয় দিবে, এটা তো একটা স্বর্গ। কারণ আমি যাদেরকে কোনোদিন স্বপ্নে দেখিনি যে ইনাদের সাথে বসতে পারবো, কথা বলতে পারবো, খেতে পারবো, ইনাদের কাছে যাব, কথা বলবো, এটা সব। আমি মফস্বল শহরে খুব গরিব ঘরের একটা ছেলে, আমি এত স্বপ্ন দেখিনি। কিন্তু আল্লাহ আমাকে সেই সুযোগটা করে দিছে, যে গুণীজনদের পাশে বসার, কথা বলার সুযোগ, যা আল্লাহ আমাকে করে দিছে। আমি খুব হ্যাপি, নিজের জীবনে খুব হ্যাপি। এখন পর্যন্ত কতগুলো চলচ্চিত্রে কাজ করা হচ্ছে আপনার? চলচ্চিত্র খুব কম কাজ করেছি আমি, প্রায় 7-8টার মতো হবে। আর নাটক তো মনে হয় 300-এরও বেশি হবে। অনেক বেশি। মানে এক সময় ছিল 30 দিনে আমি 40টা নাটক করতাম, মানে একই দিনে 2-3 দিন থাকতাম। আমাকে অনেকে বলতো পুবাইলের আর্টিস্ট, মানে গ্রামের বাসাবাড়ি। আমি ম্যাচে 3 মাস পরে এসে দেখতাম আমার রুমটা ঠিক আছে কিনা। কারণ লাবলু ভাইয়ের সাথে যখন কাজ করতাম, লাবলু ভাই তো প্রতিটা শিল্পীকে সন্তানের মতো ভালোবাসে, ভাইয়ের মতো ভালোবাসে। আর আমার প্রতি ছিল অন্যরকম। এই মিঠুর সিকোয়েন্স আছে কটা? 5টা। মিঠু 10 দিনের শুটিংয়ে আসছি, থেকে যাও। 5টা সিকোয়েন্স আমার 10 দিন রাখতো। আচ্ছা। মিঠু থেকে যাও, ছোট ভাই তো, তুমি থেকে যাও, খাওয়া দাওয়া ফ্রি, 10 দিনের রেমুনারেশন দিছে। আমাকে অনেকভাবে অনেকেই অনেক সহযোগিতা করে আজকে এখানে আনছে। আচ্ছা, এই যে এতগুলো নাটকে কাজ করা, এক একটি নাটকে চরিত্র এক এক রকম থাকে, গল্প এক এক রকম থাকে। যখন কোনো স্ক্রিপ্ট আপনার কাছে আসে, আপনি আসলে কি চিন্তা করেন, নাকি যে কোনো স্ক্রিপ্টে আপনি কাজ করতে রাজি হয়ে যান? কি ভাবনাটা কাজ করে? না, আমি কিছু চরিত্র আছে অভিনয় করতে পারি না, এবং সেটা আমি বিনয়ের সাথে ডিরেক্টরকে বলি যে এই চরিত্রটা আমি ধারণ করতে পারছি না। কিরকম চরিত্র সেগুলো? আগে প্রথমে ধারণ করাটা বলি।
যেটা নাট্যকার মামুনুর রশিদ এবং সালাউদ্দিন লাবলু খুব কাছে থেকে শেখাতো যে তুমি ছোট চরিত্র করো আর বড় চরিত্র করো কোনো ব্যাপার না, কিন্তু মনিটর দেখো, সিনিয়ররা কিভাবে অভিনয় করছে মনিটরটা দেখো, তাদের অভিনয়টা দেখো, দেখেও এক ধরনের ভালো শেখা যায়। তো শিখতাম। আরেকটা যেটা বলতে চাচ্ছি যে আমাকে কায়সার আহমেদ একটা নাটক দিল, নাটকে অভিনয় দিল, সেটা হচ্ছে ওনাদের খুবই জনপ্রিয় নাটক, দীপ্ত চ্যানেলে যায়, বকুলপুর। বকুলপুরে আমাকে একটা চরিত্র দিল, যাত্রা দলের অধিকারী চরিত্র। তো আমি 3 দিন ধরে এই অধিকারী চরিত্রে ভাবতে চেষ্টা করলাম, আমি নিতে পারলাম না। আমি শুটিংয়ের আগের দিন আমি তার কাছে বিনয়ের সাথে গিয়ে ক্ষমা ছিলাম। তো কায়সার ভাই বলছে, মিঠু ভাই আপনি পারবেন, আমি বিশ্বাস করি। আলাম না, আমি এটা ধারণই করতে পারছি না যে একটা যাত্রা দলের অধিকারী চরিত্র, এটা যাত্রা দলের সম্পর্কে যতটুকু আমি জেনেছি পড়েছি আমি ওটা ধারণ করতে পারছি না। হয়তো আমি শিল্পী হিসাবে অভিনয় করতে পারবো, কিন্তু ওই অধিকারী চরিত্রটা আমি ভর করতে পারছি না। আচ্ছা, তো ক্ষতিপূরণ লাগলে আমি দিব, কিন্তু আমি এটা পারছি না ভাইয়া। আমি বিনয়ের সাথে যেটা পারি না সেটা আমি ক্ষমা চেয়ে নিই, আর যেটা পারার চেষ্টা করি সেটা আমি চেষ্টাই করি। সেটা ওই যে বললাম না, বৃন্দাবন দাস, মানে মামুনুর রশিদ, সালাউদ্দিন লাবলু, বা গুণী ডিরেক্টর সুমন আনোয়ার, সাজ্জাদ হোসেন দোদুল, গোলাম সোহরাব দোদুল, অনেক অরণ্য আনোয়ার, অনেক ডিরেক্টরের আমি কাজ করেছি। অভিনয়টাকে আমি চেষ্টা করেছি, ওনারাও আমাকে বলতো যে সিনিয়ররা যে অভিনয় করে কিভাবে করছে সেটা দেখো। ইভেন মোশাররফ করিম, চন্দ্র চৌধুরী, আকম হোসেন, শামীমের সাথে বছরের পর বছর আমি কাটিয়েছি। তাদের আড্ডার ছলে কি ধরনের অভিনয় করে, কি সুন্দর অভিনয় করে, আমি তাদের সাথে বছরের পর বছর থেকেছি। আমি না শ্রোতা বেশি হতাম, দেখতাম এই আড্ডাটা কেমন হচ্ছে, এই কথাটা কেমন হচ্ছে, ওই অভিনয়টা কেমন করার চেষ্টা করতেন। আমি খুব চেষ্টা করতাম, কারণ আমার অভিনয় তো আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করিনি, আমি থিয়েটার করেছি আর মানুষের থেকে দেখে শিখেছি। নাট্যকার, ডিরেক্টর, গুণী অভিনেতা, তাদের থেকে দেখে, তাদের সাথে থেকে যতটুকু শিক্ষা, এটা আমার বলতে কিন্তু কোনো লজ্জা করে না। এতগুলো কাজের মধ্যে নিজের কাছে পছন্দের কাজ বা কোনো একটি কাজ করে বা চরিত্রের কাজ করে আপনার কাছে মনে হচ্ছে যে না, শিল্পী হিসেবে 100% না হোক, অ্যাটলিস্ট 70% সন্তুষ্টি এসেছে, এরকম কোনো কাজের কথা বলতে চান? এই কাজগুলোর মধ্যে সবচেয়ে বেশি কাজের সন্তুষ্ট আসছে আমার বৃন্দাবন দাসের নাটকে। আচ্ছা, লেখক বৃন্দাবন দাস, উনি খুবই সম্মানিত রাইটার। ওনার লেখার নাটকগুলোতে অভিনয় করে আমি খুবই মজা পেয়েছি, কারণ ওনার পাবনার ভাষায় আমাকে অভিনয় করার সুযোগ দিছে। আর সালাউদ্দিন লাবলু হচ্ছে ভেতর থেকে অভিনয়টা বের করতে পারে শিল্পীদের। আমি নিজে অভিনয় করতে গিয়ে ওখানে খুবই আনন্দ পাইছি, এবং এখনও মানুষ যে আমাকে চেনে বলে যে বৃন্দাবন দার আর্টিস্ট, ওই লাবলু ভাইয়ের আর্টিস্ট। কিন্তু এরপরে যে আমি অসংখ্য নাটক করেছি, অসংখ্য ভালো ক্যারেক্টার করেছি, কিন্তু এখনো মানুষ আমাকে ওই নাটকগুলোর কথাই বলে, ওই চরিত্রগুলোর কথা। ওই চরিত্রগুলো করার সময় কিন্তু কখনো ফাঁকি দেওয়ার চেষ্টা করিনি। আমি আজও কোনো চরিত্রে অভিনয় করার সময় ফাঁকি দেওয়ার চেষ্টা করি না। আমি চেষ্টা করি যেন ডিরেক্টরের ভিউ থেকে ডিরেক্টর হ্যাপি হয়। নতুন ডিরেক্টরদের সাথে নিশ্চয়ই কাজ করা এখন হয়। নতুন ডিরেক্টরের সাথে প্রচুর কাজ করি, এবং নতুন ডিরেক্টররা এত মেধাবী, এটা কল্পনাই করা যায় না। কিন্তু এক একজনের তো আলাদা আলাদা স্টাইল থাকে। হ্যাঁ, একটু কি ধাক্কা খান সেখানে নতুনদের সাথে কাজ করতে? হ্যাঁ, ধাক্কা খাই। যেমন আমি কয়েকদিন আগে মঈন খানের একটা নাটকে অভিনয় করতে গেলাম। প্রথম কাজ ওর সঙ্গে, প্রথম শটেই মঈন খান বললো, ভাই আমি আসেন একটু কথা বলি, আমি এরকম না এরকম চাচ্ছি। আমি বললাম যে তুমি আরো 5 মিনিট আমার সাথে কথা বলো তো ভাই, আমি আগে তোমাকে পড়ে নিই। আচ্ছা, তারপরে আমি শর্ট দিলাম, বললো ওকে। মানে আমি ডিরেক্টরের ভিউটা বোঝার চেষ্টা করলাম। এটা কিন্তু এই বড়দের কাছ থেকে শেখা। হ্যাঁ, মানে সে কিভাবে ইমাজিন করছে সেটা আগে আপনি চিন্তা করেন। তারপরে ডিরেক্টর বলল যে মিঠু ভাই আমি যা চেয়েছি তাই পেয়েছি, আমি আপনাকে নিয়ে কাজ করতে চাই। বাহ। আবার রিসেন্ট আমি আরেকজনের কাজ করলাম, ফয়সাল আহমেদ। বেশিরভাগই আমাদের ইয়ার নাটক করে, জামিলের নাটক করে। খুবই মেধাবী, খুবই মেধাবী। মানে ইয়াং জেনারেশন অনেকের কাজ করছে আমি, যারা ইউটিউবে কাজ করে বা টেলিভিশন নাটক করে, দুর্দান্ত মেধাবী ছেলেবেলে কাজ করছে, যেটা আমি কখনো ভাবতেই পারিনি ওরা এত মেধাবী। আরণ্যক নাট্য দলের সাথে আপনার যোগাযোগ বা এই দলের মধ্যে থাকা, দলের সদস্য হয়ে ওঠা 17 বছর মনে হয় বেশিই হবে, আরো বেশি হবে, বেশিই হবে। মানে এখন নতুন এরকমই কোনো হবে। প্রযোজনার সাথে কি যুক্ত নতুন আছেন? প্রযোজনা না, আরণ্যকের একটি প্রযোজনায় আমি কাজ করেছি, এবং বিদ্যাসাগর নাটকে। তো তারপরে তো অভিনয়ের ব্যস্ততা এবং পাশাপাশি বিজনেসের ব্যস্ততা এমনভাবে বেড়ে গেল
যে আমি একটু সময় কম দিতে পারলাম। তো এখন আমি চেষ্টা করছি যে সামনে আবার কোনো আরণ্যকে তো কাজ করা একটা ভাগ্যের ব্যাপার। প্রতিটা প্রোডাকশনে যারা কাজ করে অনেক সময় দিয়ে অনেক শ্রম দিয়ে কাজ করে। এখন আমি একটু চেষ্টা করছি যে সামনে যদি কখনো সুযোগ পাই বা দল যদি আমাকে সুযোগ দেয় তাহলে আমি আবার নতুন করে আবার দলে কাজ করতে চাই। নির্দেশনা বা ডিরেকশনে আগ্রহ আছে কি? আমার ডিরেকশনে কিছুদিন হলো মানে ইচ্ছা জাগছে। আচ্ছা, মানে নবাগতদের কাজ দেখে যাচ্ছে। যেমন অভিনেতা অভিনেত্রীরা মেধাবী, তেমন মানে মেধাবী হচ্ছে ডিরেক্টররা। জি। তো ওদের দেখে আমার মনে হচ্ছে যে হ্যাঁ মনে হতে পারে, চেষ্টা করব। এখনো ডিসিশন ওইভাবে নেয়নি, তবে চেষ্টা করার ইচ্ছা আছে। ইচ্ছাটা তৈরি হয়েছে, যে পরিচালনা করব। বাকিটা সময়ের ব্যাপার। সময়ের ব্যাপার, আদৌ হবে কিনা জানি না, তবে আমি চেষ্টা করব। ইচ্ছা যেহেতু আছে তাহলে কখনো না কখনো বাস্তবায়ন হয়ে গেলে যেতেও পারে। জানতে চাইবো, একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, একদম ছোট করে জানতে চাইবো যে কোনো আক্ষেপের জায়গা আছে কিনা? ওইভাবে মনে পড়ে না, শুধু প্রাপ্তির জায়গা একটা আছে। আমি মৃত্যুর আগ পর্যন্ত যেন আমার বন্ধুদের সাথে থাকতে পারি। বন্ধুই জীবনের সব। ভীষণ ভালো থাকুন, বন্ধুদের সাথে থাকুন, আশেপাশে যে মানুষগুলো আপনাকে ভালোবাসে, আপনার ভালো চাই মনে মনে, সেই মানুষগুলোর পাশে আপনি সব সময় থাকুন, মনে থাকুন। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমার প্রিয় দর্শক যারা আছে, যারা আমাকে খুবই ভালোবাসে, এই অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই, দর্শকরাও দোয়া করবে আশা করছি। সবার জন্যই শুভকামনা রইল। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর।